সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ৮৮ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। শওকত সাহেবের জ্বর আরও বেড়েছে। বুড়ো বয়সে জ্বরজারি খুব কাবু করে মানুষকে, তাকে যেমন করেছে। তার মনে হচ্ছে এ যাত্রায় তিনি বাঁচবেন না। তিনি সারা দুপুর জ্বর গায়ে বারান্দায় বসে রইলেন। তার প্রাণ হু হু করতে লাগলো। সংসার মোটামুটি গুছিয়ে এনেছেন, এ সময় মরে যাওয়াটা অন্যায়। কিন্তু সংসারে অন্যায়গুলি সবসময় হয়। যখন একজন মানুষ সব গুছিয়ে টুছিয়ে বসে, তখনই দুম করে একটা হার্ট অ্যাটাক, চোখ উল্টে বিছানায় ভিড়মি খেয়ে পড়া। কোনো মানে হয় না। রাতের বেলা হুশ করে জ্বর নেমে গেল। ঘাম দিয়ে শরীর ঠান্ডা, শরীর বেশ ঝরঝরে লাগছে, খিদে হচ্ছে। শওকত সাহেবের মনে হলো এসবও ভালো লক্ষণ নয়। এরকম চট করে জ্বর কেন নেমে যাবে? তিনি ক্ষীণ স্বরে ডাকলেন, মুনা, মুনা। মুনা রান্না চাপিয়েছে। সে বিরক্ত মুখ করে উঠে এলো। কি হয়েছে মামা? মিনিটে মিনিটে ডাকছো কেন? শরীরটা ভালো লাগছে না। জ্বর টর সেরে তুমি তো দিব্যি ভালো মানুষ, এত ডাকাডাকি কেন? বাঁচব না রে মুনা। বুঝলে কি করে? স্বপ্ন টপ্ন দেখেছ? মামি কি এসে বলেছে নিয়ে যেতে এলাম? হাসছিস কেন? এটা কি কোনো হাসির কথা? মুনা খানিকটা বিব্রত বোধ করল। হেসে ফেলা উচিত হয়নি। সে রান্নাঘরে ফিরে গেল। বাবু উনুনের পাশে মুখ লম্বা করে বসে আছে। অন্যদিন এই সময়টায় বকুল থাকে, নিজের মনে কথা বলে যায়। আজ রাগারাগির কারণে সে নিশ্চয়ই মুখ অন্ধকার করে নিজের ঘরে বসে আছে। বাবু মুনা আপাকে দেখে একটু হাসল। মুনা ঝাঁঝালো গলায় বলল, তুই এখানে কেন? পড়াশোনা নেই? মাথা ধরেছে। মুনা তীক্ষ্ণ চোখে তাকালো। বাবু সত্যি কথা বলছে না, তার মুখ হাসি হাসি, মাথা ধরা মানুষের মুখ নয়। কিছু বলবি নাকি? কি বলে ফেল। কথা পেটে নিয়ে বসে আছিস কেন? শোবার সময় বলবো। একবার যখন বলেছে শোবার সময় বলবো, তখন সে শোবার সময়ই বলবে। এর আগে মরে গেলেও সে মুখ খুলবে না। বাবু কি? একটা কাজ করতো, একজন ডাক্তার নিয়ে আয়, মামাকে দেখাই। মামার মনে হয় ধারণা হয়েছে তার অসুখ বিসুখকে আমরা পাত্তা দিচ্ছি না। এখন আনবো? এখনই নিয়ে আয়। জহিরকে আনবি। বাবু মুখ কালো করে বলল, ওকে কেন? ওকে আনাই তো ভালো, ভিজিট দেওয়ার ঝামেলা থাকবে না। আর জামাই মানুষ, শ্বশুরকে দেখবে দরদ দিয়ে। মুনা মুখ নিচু করে হাসতে লাগলো। তার কেন জানি খুব মজা লাগছে। সে ঠিক করে রাখলো জহির এলে বকুলকে দিয়ে চা পাঠাবে। আগে থেকে বকুলকে কিছু বলা হবে না। বকুলের মুখের ভাব সে লক্ষ্য করবে দূর থেকে। এরকম ছেলে মানুষের একটা চিন্তা তার মাথায় কেন ঢুকলো, এই নিয়েও মুনা খানিকক্ষণ ভাবল। তার মাথাটা কি খারাপ হয়ে যাচ্ছে? মেয়েদের মাথা খারাপ হয়ে যাওয়া খুব বাজে ব্যাপার। সে যখন তার চাচাদের সঙ্গে থাকতো, তখন ময়নার মাকে দেখেছে। ২৪-২৫ বছরের সুন্দরী মেয়ে, মাথা খারাপ হবার পর এমন সব কুৎসিত কথা চেঁচিয়ে বলতো যে শোনা মাত্র ইচ্ছা করতো ছুটে পালিয়ে যেতে। মুনা রান্না শেষ করে বারান্দায় এসে দেখল ইজি চেয়ারে বকুল বসে আছে। তার চোখে মুখে রাগের কোনো চিহ্ন নেই। সে বোধহয় শুনেছে বাবু গিয়েছে জহিরকে আনতে। বকুল। কি আপা? তোকে আমি খুব জরুরি একটা কথা বলবো বকুল, মন দিয়ে শোন। বকুল উঠে দাঁড়ালো। মুনা চাপা স্বরে বলল, আমি যদি কোনো কারণে পাগল টাগল হয়ে যাই, তাহলে তুই বিষ খাইয়ে আমাকে মেরে ফেলবি। চিকিৎসার কোনো দরকার নেই। এসব কথা তুমি কেন বলছো আপা?
মুনা তার জবাব না দিয়ে হাত মুখ ধোবার জন্যে বাথরুমে ঢুকল। বকুল হতভম্ব হয়ে তাকিয়ে রইল, বুঝতে পারল না মুনা আবার কি হয়েছে। হাসান সাহেব শুনলেন কে যেন তার সঙ্গে দেখা করতে এসেছে। বসে আছে ড্রয়িং রুমে। সকাল 9টা বাজে, অফিস যাবার তাড়া। এ সময় কেউ আসে? হাসান সাহেব কাপড় পরতে পরতে ভাবলেন 2 ধরনের লোক এ সময়ে তার কাছে আসতে পারে, নির্বোধ ধরনের লোক কিংবা বড় ধরনের বিপদে পড়া লোক। প্রথমটি হওয়ার কথা, কারণ পৃথিবীতে বড় ধরনের বিপদে পড়া মানুষের চেয়ে নির্বোধের সংখ্যা বেশি। ড্রয়িং রুমে সিদ্দিকুর রহমান সাহেব বসেছিলেন। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, পান চিবোচ্ছেন। ঠোঁট বেয়ে 1 ফোঁটা পানের রস পড়েছে সাদা পাঞ্জাবিতে। তার দিকে তাকালে পাঞ্জাবিতে সদ্য হওয়া পানের পিকের দাগই সবার প্রথম চোখে পড়বে। হাসান সাহেবেরও পড়ল। তিনি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সিদ্দিকুর রহমান। আমি থাকি আপনার। আমি চিনি আপনাকে। কি ব্যাপার বলুন, আমার অফিসের তাড়া আছে। বলতে একটু সময় লাগবে। সময় লাগলে অন্য সময় আসতে হবে, এই মুহূর্তে আমার হাতে সময় নেই। ঘটনাটা আপনার ভাই প্রসঙ্গে, বাকেরের বিষয়ে। সেটা বাকেরের সঙ্গেই বলা উচিত, আমার সঙ্গে নয়। ওর সঙ্গে কয়েকদিন আগে আমার একটা ঝামেলা হয়েছিল, তারপর থেকে একটার পর একটা ক্ষতি হচ্ছে আমার। কীরকম ক্ষতি? আমার গাড়ির উইন্ডশিল্ডটা চুরি গেল। একটা দোকান আছে আমার, স্টেশনারি শপ, তার কাঁচ টাচ ভেঙে একাকার। তারপর একদিন, আপনার ধারণা এসব বাকেরের কাজ? জি। পুলিশে কেস করুন, আপনার সন্দেহের কথা বলুন। এক পাড়ায় থাকি, পুলিশ কেস? এক পাড়ায় থাকলে পুলিশে কেস করা যাবে না এমন তো কোনো কথা নেই। হাসান সাহেব উঠে দাঁড়ালেন। তার গাড়ি এসে গেছে। আর বসে থাকা অর্থহীন। তিনি সবসময় অফিসে যাবার আগে সেলিনাকে বলে যান। আজ সেটা করতে ভুলে গেলেন। গাড়িতে উঠলেন অন্যমনস্ক ভঙ্গিতে। সারা পথে কোনো কথা বললেন না। অফিসে তার জন্যে একটা বিস্ময় অপেক্ষা করছিল। তাকে ওএসডি করা হয়েছে, অফিসার অন স্পেশাল ডিউটি। মন্ত্রী সাহেব ব্যাপারটা তাহলে ভোলেননি। তার ক্ষমতা দেখিয়েছেন শেষ পর্যন্ত। হাসান সাহেবের এই মন্ত্রীর প্রতি খানিকটা সমীহ বোধ হল। এর ক্ষমতা আছে তাহলে, অধিকাংশেরই থাকে না। মাঠে বক্তৃতা দিয়েই যাবতীয় ক্ষমতা শেষ হয়ে যায়। সেক্রেটারি আমিরুল ইসলাম সাহেবের নিঃশ্বাস ফেলার সময় ছিল না। তবু তিনি হাসান সাহেবকে ডেকে পাঠালেন। শান্ত গলায় বললেন, কেমন আছেন? স্যার, ভালোই আছি। নিন, চা খান। চা খাবার জন্যে ডেকে পাঠিয়েছি। থ্যাংক ইউ। মন খারাপ করেছেন নাকি? তা করেছি। মন খারাপ করবার কিছুই নেই, ব্যাপারটা খুবই সাময়িক। আমি এটা ছেড়ে দেব এরকম মনে করবার কোনোই কারণ নেই। মন্ত্রী সাহেবের যে যোগাযোগ আছে, আমার যোগাযোগ তার চেয়ে কম না। হাসান সাহেব কিছু বললেন না। আমিরুল ইসলাম সাহেব হাসতে হাসতে বললেন, ক্ষমতার মধ্যে একটা চালাচালির ব্যাপার আছে। একজন একটা চাল দেবে, অন্যজন তার চেয়ে বড় একটা চাল দেবে। এটা চলতেই থাকবে। স্যার, আমি চাকরি ছেড়ে দেবার কথা ভাবছি। ওয়াই? বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। মহাভারত পড়েননি নাকি? আমিরুল ইসলাম ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। মুহূর্তের মধ্যে হাসি থামিয়ে শক্ত মুখে বললেন, কয়েকটা দিন বিশ্রাম করুন, আমি কেমন প্যাচ লাগাচ্ছি দেখুন। প্যাচ লাগানোর কোনো দরকার দেখছি না স্যার। দরকার থাকবে না মানে? অফকোর্স আছে। এদের বুঝিয়ে দিতে হবে যে আমাদের খুব কাছাকাছি আসতে নেই, একটু দূরে থাকতে হয়। পুলিশে ছুঁয়ে দিলে হয় 18 ঘা, সিএসপি কলম দিয়ে কিছু লিখলে হয় 42 ঘা।
এবং সেই ঘাড় কোনো অ্যান্টিডোট নেই। যান, এখন বাড়ি যান, আজ আর অফিসে থাকবার দরকার নেই। হাসান সাহেব অসময়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে তার ভালোই লাগলো। অনেক দিন পর ফুলের টবগুলির পেছনে কিছু সময় দিলেন। 4-5টা বিশাল বনি প্রিন্স ফুটেছে। এদের দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। তিনি কাঁচি দিয়ে খুব যত্নে গোলাপ চারার মরা পাতাগুলি কাটলেন, মাটি খুঁড়ে দিলেন। বনি প্রিন্সের জন্যে চায়ের পাতার সার নাকি খুব ভালো। তিনি ভেবে রাখলেন সেলিনাকে জিজ্ঞেস করবেন চায়ের পাতা দেয়া হচ্ছে কিনা। সেলিনা রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন। আজ তার বিশেষ রান্না করতে ইচ্ছে হচ্ছে। হাসান সাহেবের অসময়ে ফিরে আসার ব্যাপারটা তার খুব ভালো লাগছে। কেন জানি বিয়ের প্রথম দিককার কথা মনে হচ্ছে। বিয়ের প্রথম দিকে এরকম হতো, অসময়ে সে এসে উপস্থিত। তার নাকি জ্বর জ্বর লাগছে, তাই চলে এসেছে। জ্বর না হাতি, দিব্যি ভালো মানুষ। কোনো একটা শয়তানি মতলব মাথায় নিয়ে এসেছে। খুব মনে হয় ওইসব দিনের কথা। সুখের সময়গুলি বারবার কেন ফিরে আসে না, এই ভেবে সেলিনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাকের দুপুরে খেতে এসে আকাশ থেকে পড়ল। খাবার টেবিলে ভাইয়া বসে আছে। এমন অবস্থা যে উঠে চলে আসা যায় না, আবার বসাও যায় না। অসময়ে ভাইয়া কেন? সেলিনা বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। বাকের বসল। যতদূর সম্ভব নিঃশব্দে খাওয়া শুরু করল। তার লবণ নেবার দরকার ছিল, কিন্তু লবণদানিটা অনেকখানি দূরে, ভাইয়ার কাছে। তাকে নিশ্চয়ই বলা সম্ভব না, ভাইয়া লবণটা দাও। হাসান সাহেব খাবার টেবিলে কথাবার্তা একেবারেই বলেন না। আজ নিচু গলায় সেলিনার সঙ্গে দু একটা কথা বলছেন, যেমন, বনি প্রিন্সগুলি তো চমৎকার হয়েছে, তবে কি তুমি চায়ের পাতা দিচ্ছ? এই জাতীয় কথাবার্তা। বাকেরের মনে হলো ভাইয়া কোনো একটা ঝামেলা নিয়ে চিন্তিত। নিজের চিন্তা ঢাকার জন্যেই আজে বাজে ব্যাপার নিয়ে কথা বলছে। বাকের। জি ভাইয়া। বাকেরের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ভাইয়া তাকিয়ে আছে তার দিকেই। ব্যাপারটা কি? কিছু বলবে আমাকে ভাইয়া? তুই কি কারো গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দিয়েছিস? বাকেরের গলায় ভাত আটকে গেল। সে হ্যাঁ না কিছুই বলতে পারল না। হাসান স্বাভাবিক স্বরে বললেন, কারো গাড়ির উইন্ডশিল্ড যদি তোমার ভাঙতে ইচ্ছা করে তুমি ভাঙবে, এটা তোমার ব্যাপার। তোমার কি করা উচিত বা উচিত নয় সেটা তোমাকে বলা আমি অর্থহীন বলে মনে করি। উপদেশ শোনার বয়স তুমি অনেক আগেই পার করে এসেছ। হাসান সাহেব দম নেবার জন্য একটু থামতেই সেলিনা বললেন, খাবার টেবিলে এই আলোচনা না করলেও হবে, খেতে এসেছ খাও। অন্য সময় তো বাকেরকে পাওয়া মুশকিল, নানান কাজে সে ব্যস্ত থাকে। খাবার টেবিলটাই কথা বলার জন্য ভালো। বাকের। জি। তুই নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা কর। জি আচ্ছা। তুই আমার কথাটা বুঝতে পারছিস না, না বুঝে বলছিস জি আচ্ছা। বাকের অবাক হয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। হাসান সাহেব বললেন, তুই অন্য কোথাও থাকার ব্যবস্থা কর, যাতে তোর বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট নিয়ে কেউ আমার কাছে না আসে। তাছাড়া। হাসান সাহেব একটু থামলেন, তাকালেন সেলিনার দিকে। সেলিনা চোখ বড় বড় করে বসে আছেন। খাবার টেবিলের এই নাটকের জন্যে তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। হাসান সাহেব পানির গ্লাসে চুমুক দিয়ে ভাত মাখতে মাখতে বললেন, গুন্ডা পোষার কাজটি আমি আর করতে রাজি নই। সবাই নিঃশব্দ হয়ে গেল। সেলিনা ভাবলেন বাকের হয়তো খাবার টেবিল ছেড়ে উঠে যাবে, কিন্তু সে উঠল না। সেলিনা বললেন, বাকের, আচারের বোতলটা দাও তো। বাকের আচারের বোতল এগিয়ে দিল। সন্ধ্যাবেলা বাকের তার জিনিসপত্র নিয়ে মহিউদ্দিন সাহেবের দোকানে গিয়ে উঠল। ঠান্ডা গলায় বলল, আপনার এখানে কয়েকটা দিন থাকব। মহিউদ্দিন সাহেব পান খাওয়া হলুদ দাঁত বের করে প্রচুর হাসতে লাগলেন।
ভাবলেন এটা একটা রসিকতা। হাসতেছেন কেন? মহিউদ্দিন সাহেবের হাসি বন্ধ হয়ে গেল। আমি আপনার দোকানে কিছুদিন থাকলে আপনার অসুবিধা হবে? জি না, অসুবিধা কিসের? তাহলে একটা বোতলের ব্যবস্থা করেন, বন্ধু বান্ধব নিয়ে খাবো। বিদেশি জিনিস আনবেন, অনেকদিন খাওয়া হয় না। মহিউদ্দিন সাহেবের মুখ শুকিয়ে গেল। কি যন্ত্রণায় পড়লেন? বাকের বন্ধুদের খোঁজে বেরুল। নতুন জীবনযাত্রার শুরুটা তার খারাপ লাগছে না, ভালোই লাগছে। বিয়ের কার্ড শেষ পর্যন্ত ছাপা হলো, 400 কার্ড। দাওয়াতের এত মানুষ নেই। যেহেতু কার্ডের সংখ্যা বেশি, কাজেই যাদের দাওয়াত পাওয়ার কথা নয় তারাও দাওয়াত পেতে লাগলো। বাবু 40টা কার্ড নিয়ে তার ক্লাসের সব ছাত্রকে একটি করে দিয়ে এলো। শকত সাহেব তার অফিসের 4-5 জনকে বলবেন ভেবেছিলেন। শেষ পর্যন্ত দেখা গেল তিনি দাওয়াত করেছেন 21 জনকে। তাতেও শেষ নয়, তার মনে হলো শুধু 21 জনকে বলাটা ঠিক হলো না, অন্যরা কি দোষ করল। দ্বিতীয় দিনে তিনি আরও 1 গাদা কার্ড নিয়ে গেলেন। যাবার পথে মুনাকে বললেন, খরচপাতি কিছু হচ্ছে হোক, একটাই তো বিয়ে ফ্যামিলিতে। মুনা গম্ভীর হয়ে বলল, একটাই বিয়ে মানে? আমি কি বিয়ে করব না নাকি? শকত সাহেব হকচকিয়ে গেলেন। মুনা বলল, কি চুপ করে আছো কেন? তোমার কি ধারণা আমি সন্ন্যাসী হয়ে যাব? কি যে বলিস তুই? শকত সাহেব হাসতে চেষ্টা করলেন। মুনার আজকাল কি হয়েছে, উল্টাপাল্টা কথা বলে ফেলে। মুনা, তুই মামুনকে কার্ড পাঠিয়েছিস? মামুনকে কার্ড পাঠাবো কেন? বিয়েতে যাতে আসে সেজন্যে। সে এলে তোদের বিয়েরও একটা ডেট ফেলে দেব। শরীরের অবস্থা ভালো না, কাজকর্ম সব শেষ করে রাখতে চাই। কি বলিস? শরীরের অবস্থা খারাপ মনে হলে তাই করা উচিত। বাবুরও বিয়ে দিয়ে দাও। কি বললি? বললাম বাবুরও বিয়ে দিয়ে ঝামেলা চুকিয়ে দাও। ক্লাস 4-5-এ পড়ে এমন একটা মেয়ে খুঁজে বের করো, একটা বাল্যবিবাহও হয়ে যাক। শকত সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। মুনা বলল, কি রাজি আছো? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি রে মুনা? একটা প্র্যাকটিক্যাল কথা বললাম, এর মধ্যে মাথা খারাপের কি দেখলে? মুনা তার মামাকে গভীর সমুদ্রে ফেলে চলে এলো বাবুর কাছে। বাবু স্কুলে যায়নি, 2 হাতে মাথা চেপে বসে আছে। তার চোখ লাল, দেখেই মনে হচ্ছে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। কি রে বাবু, মাথা ধরেছে? তোর বিয়ের ঠিকঠাক করে এলাম, বালিকা বধূ ঘরে চলে আসবে, মাথা ধরলে মাথা টিপে দেবে। কি খুশি? বাবু তাকিয়ে রইল। মুনা হাসতে লাগলো। বাবু বলল, একটু মাথা টিপে দেবে আপা, মরে যাচ্ছে। মাথা টিপার সময় নেই রে, এখন যেতে হবে অফিসে। বকুলের বিয়ের কার্ড ডিস্ট্রিবিউট করব। সবার বন্ধু বান্ধব আসবে আর আমার কেউ আসবে না, এটা খারাপ দেখায় না? তুই ঘর অন্ধকার করে শুয়ে থাক, মাথা ধরা সেরে যাবে। মুনা নতুন শাড়ি পরল, অনেক সময় নিয়ে চুল বাঁধল, কড়া করে লিপস্টিক লাগালো ঠোঁটে। বকুলকে বলল, কেমন লাগছে রে আমাকে? পেতনির মতো লাগছে নাকি? ভালোই লাগছে আপা, পেতনির মতো কেন লাগবে? আমার তো মনে হচ্ছে ড্রাকুলার মতো লাগছে। ঠোঁট দেখে মনে হচ্ছে এইমাত্র কারোর রক্ত খেয়ে এসেছি, ঠোঁটে রক্ত লেগে আছে। কি যে তুমি বলো আপা, যাচ্ছ কোথায়? অফিসে, সবাইকে তোর বিয়ের কার্ড দেব, এই কারণেই এত সাজগোজ করলাম। এলেবেলে ভাবে গেলে সবাই মনে করবে ছোট বোনের বিয়ে হচ্ছে, আমার হচ্ছে না, এই দুঃখে আমি। মুনা কথা শেষ করলো না, 1 গাদা কার্ড নিয়ে রওনা হলো। বাকেরের সঙ্গে দেখা হলো পথে। মুনা হাসি মুখে বলল, বাকের ভাই, আপনাকে নাকি বাড়ি থেকে গেট আউট করে দিয়েছে? বাকের চুপ করে রইল, তার মুখ শুকনো, সে ঘন ঘন থুতু ফেলছে।
কি বাকের ভাই, কথা বলছেন না কেন? যা শুনছি তা কি মিথ্যা? মিথ্যা না, সত্যি। হাত খরচ পাচ্ছেন নাকি তাও বন্ধ? হাত খরচের দরকার কি? দিন চলছে কিভাবে? ধারের উপর? বাকের তার জবাব না দিয়ে বলল, তোমার কি শরীর খারাপ নাকি? মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত সেজেগুজে বের হয়েছি, তারপরও বলছেন শরীর খারাপ? দেখে তো সেরকমই মনে হচ্ছে। অফিসেও সবাই এই কথা বলল। পালবাবু চোখ কপালে তুলে বললেন, হয়েছে কি আপনার? কি আবার হবে, কিছু হয়নি। গাল টাল ভেঙে একাকার। অসুখটা কি? কোনো অসুখ নেই। মুনা ভেবেছিল কার্ডগুলি দিয়েই চলে আসবে, কিন্তু সে অফিস ছুটি না হওয়া পর্যন্ত থাকলো। সবার টেবিলে খানিকক্ষণ করে বসে হাত নেড়ে নেড়ে গল্প করল। সে ভেবেছিল অনেকেই তাকে জিজ্ঞেস করবে নিজের বিয়ের কার্ড নেই আর ছোট বোনের বিয়ের কার্ড, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কেউ সে প্রসঙ্গ তুলল না। এখনো 15 দিনের মতো ছুটি আছে তার হাতে, তবু সে ঠিক করে ফেলল আগামীকালই সে জয়েন করে ফেলবে। শুধু শুধু বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। তার জন্যে একটা বিস্ময় অপেক্ষা করছিল। অফিস ছুটির পর দেখা গেল কর্মচারীদের জন্যে ঝকঝকে নতুন বাস। পালবাবু বললেন, ইউনিয়ন ঘাড় ধরে বাস কিনিয়েছে, এখন থেকে পায়ের উপর পা তুলে অফিসে যাবেন, অফিস থেকে আসবেন। তিনি হা হা করে হাসতে লাগলেন। মুনাও উঁচু গলায় হাসতে লাগলো। তার বড় ভালো লাগছে। অফিস টফিস বাদ দিয়ে বাড়িতে বসে থাকাটা খুব বোকামি হয়েছে। শুধু বাস নয় বুঝলেন মিস মুনা, আরও আছে। আর কি? আন্দাজ করেন দেখি। মুনা আন্দাজ করতে চেষ্টা করল, কিন্তু কিছু বলার আগেই পালবাবু নিচু গলায় বললেন, কর্মচারীদের জন্যে ফ্ল্যাট হচ্ছে। বলেন কি? বোর্ড মিটিংয়ে পাশ হয়েছে। 6 মাসের মধ্যে 3টা 4তলা ফ্ল্যাট, 2টা বেডরুম, ড্রয়িং কাম ডাইনিং রুম, বারান্দা। বাহ, চমৎকার তো। এর নাম ইউনিয়নের চাপ, রাম চাপ। চাপ তো আগেও ছিল, তখন তো কাজ হয়নি। তখন হবে না বলে এখনো হবে না? দিনকাল পাল্টে যাচ্ছে না? আগের দিন কি আর আছে নাকি? মামুন লক্ষ্য করেছে, যাদের নাম ক দিয়ে শুরু হয় তারা বেশ পেঁচানো স্বভাবের মানুষ হয়ে থাকে। সে ক নামের যে কজনকে চেনে সবার পেটে স্ক্রুর প্যাঁচ। কৃষি ব্যাংকের ম্যানেজারের কথাই ধরা যাক, তার নাম কাশেম আলী, হাড় বজ্জাত। লোনের ব্যাপারটা নিয়ে ক্রমাগত ঘুরাচ্ছে। কোল্যাটারাল হিসেবে জমি জমার দলিলের নকল চেয়েছিল, সেগুলো যথাসময়ে দেয়া হয়েছে। এখন সে বলছে দলিলের নকলগুলি আবার দিন, আগেরগুলি মিসপ্লেসড হয়েছে। মনে হচ্ছে কাশেম আলী সাহেব পান খাওয়ার জন্যে কিছু চান, মুখ ফুটে বলতে পারছেন না। নিজ থেকে না চাইলে পান খাওয়ার টাকা দেওয়াও মুশকিল। মামুন নিশ্চয়ই বলতে পারবে না, ভাই আপনাকে আমি ঘুষ দিতে চাই, কত টাকা দেব বলুন, আপনার রেট কত? আর এটা বলতে পারবে না বলেই প্রতি সপ্তাহে তাকে 2-3 বার এসে ঘণ্টাখানেক করে বসে থাকতে হবে। আজও তাই হবে। কাশেম আলী সাহেব ভীষণ ব্যস্ততার ভান করে বললেন, আপনি কাইন্ডলি আগামী সপ্তাহে আসুন, আমাদের এজিএম সাহেব আসছেন, নিঃশ্বাস ফেলার সময় নেই এখন। মামুনের ভাগ্য ভালো, আজকে সম্পূর্ণ ভিন্ন ধরনের কথা শুনল। কাশেম আলী সাহেব সরু গলায় বললেন, আপনার কাগজপত্র গুছানো হয়ে গেছে, ফাইল জাহানারার কাছে, সে আপনাকে বলে দিবে এখন কি করতে হবে। মামুন অবাক হয়ে বলল, জাহানারা কে? আমাদের নতুন সেকেন্ড অফিসার, পরশু জয়েন করেছেন। আপনি অপেক্ষা করুন, তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। মহিলা অফিসারদেরও এতদূর পাঠানো হচ্ছে? হবে না কেন, দিনকাল পাল্টে গেছে। মেয়েদেরও এখন সমানে পাঠিয়ে দেয়া হচ্ছে ইন্টেরিয়ারে। মেয়েরাও তেমন আপত্তি করছে না। ইয়াং সব মেয়েরা কাজ নিয়ে কোথায় কোথায় চলে যাচ্ছে। ভালোই তো,
ভালোই। মেয়েরা হচ্ছে আপনার অফিসের শোভা, সেজে গুজে বসে থাকে, দেখতে ভালো লাগে। মামুন লক্ষ্য করল কাশেম আলী সাহেবকে বেশ খুশি খুশি লাগছে। স্যুট টুট পরেছেন। গ্রামের কৃষি ব্যাংকের ম্যানেজাররা এমন স্যুটটাই পরে না।